আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে তার ছোট্ট বারান্দা থেকে শীতের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবার ভালো আছি। গলায় ছোটোখাটো একটা কোলা ব্যাঙ আর নাকে বড়সড় একটা সোনা ব্যাঙ বাসা বেঁধেছে ঠিকই, কিন্তু আমি তাদেরকে ইগনোর করে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গত দুদিন ঢাকায় বেশ ঠান্ডা পড়েছে। আমি সহজে ঠান্ডায় কাবু হবার মানুষ নই। সেই আমি যখন বলছি ঠান্ডা পড়েছে, তার মানে পড়েছে। আসলে এই ঠান্ডাটা ভুটানে অক্টোবর মাসে আমরা পেতাম। অক্টোবরের মাঝামাঝি থেকে এই ঠান্ডাটা শুরু হতো, নভেম্বরের মাঝামাঝি নাগাদ আরও বেশি ঠান্ডা, এবং নভেম্বরের লাস্টে গিয়ে দেখা যেত ওয়েদার মাইনাসে চলে যেত। তো মোটামুটি সেই ঠান্ডার পর ঢাকায় গত বছর আমার কোনো ঠান্ডাই লাগেনি। বলতে গেলে গত বছর আমি কোনো সোয়েটার, শাল কিছুই তেমন একটা ব্যবহার করিনি। কিন্তু এই বছর কিন্তু আমাকে ঠিকই ফ্যান অফ করতে হয়েছে। আমি 24শে ডিসেম্বর রাতে ফ্যান অফ করেছি, এখন পর্যন্ত ফ্যান চালাইনি। কম্বল বের করতে হয়েছে এবং সোয়েটারও বের করে গায়ে পরতে হয়েছে। তো আমি এই ক্ষেত্রে বলতেই পারি যে যথেষ্ট ঠান্ডা পড়েছে। একটু রোদের ছিটা ফোঁটা দেখা যায়, সেটা সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। এরপর আমি আর তেমন কোনো রোদের ছিটা ফোঁটা দেখতে পাই না। তো ভাবলাম আসলে কম্বলের নিচে বসে থাকলে শীত বেশি লাগবে, কাজ এগোবে না, করতে ইচ্ছে করবে না, অলসতা একেবারে গ্রাস করবে। তো সব কিছু ঝেড়ে উঠে দাঁড়িয়ে প্রথমে যেটা করলাম, বিছানার চাদরটা চেঞ্জ করে এই নতুন চাদরটা বিছিয়ে দিলাম, যেটা আমি শিমুলের কাছ থেকে নিয়েছিলাম। আর এটার সাথে বাকি কম্বল টম্বল সব গোছগাছ করে বিছানাটা আগে গুছিয়ে নিলাম। আমার মনে হয় কি, দিনের প্রথম কাজটা যদি এরকম ঘরবাড়ি গোছানোর মধ্যে 1 ঘন্টা ঠিকঠাক মতন আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে ঘরবাড়ি মোটামুটি গোছানো হয়ে যায়। কিন্তু যদি কম্বলের নিচে বসে বসে চিন্তা করতে থাকি, আর 10 মিনিট পর আর 15 মিনিট পর যাব, আর হাতে যদি ফোন থাকে, তাহলে সেদিন হয়েছে, অন্তত আমার কাজের সত্যানাশ হয়ে যাবে। সেদিন দেখা যাবে 1 ঘন্টা আমি কোন দিক দিয়ে বসে বসে সময় নষ্ট করে ফেলেছি তার কোনো হিসাব নেই। বিছানাটা গোছানোর পর এক ফালি রোদ এসেছে বিছানার উপর। ইউনি সেটা এনজয় করছে দেখে আমারও খানিকটা হিংসা হলো। ভাবলাম ঠিক আছে, 10 মিনিট পর গিয়ে কাজ করব। এখন এই 10 মিনিট অন্তত ইউনির সাথে কাটাই। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি আমার মেয়েদের সাথে যখন গল্প করতে বসি, আমাদের একটা নিয়ম আছে, আমরা খাবার টেবিলে কেউ ফোন নিয়ে আসি না, সবার ফোন অফ থাকে এবং দূরে সরানো থাকে। আমরা খাবার টেবিলে যতক্ষণ খাই ততক্ষণ নিজেদের মতন করে গল্প করি। আমার মেয়েরা তাদের গল্প করে, আমি আমার গল্প করি। তো এই সময়টা আমি এখন ইউনির সাথে গল্প করব বলেই আমার অন্য সব ফোন টোন দূরে সরিয়ে রেখেছি। আসলে জীবন থেকে কিছু শিক্ষা পাবার পর এখন থেকে আমি মি টাইমটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। জীবনে মি টাইম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যাই হোক, খালি তো গল্প করলে হবে না। ওদিকে আমার বেডরুমটা গুছিয়ে অফ ক্যামেরায় আজকে নাস্তা করা হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে এমন আহামরি কোনো নাস্তা করিনি। ওই যথারীতি আলু পরোটা, একটু চা, একটু ডিম অমলেট, আর সেই সাথে একটু ফ্রুটস। এই ছিল আজকে নাস্তা। সেগুলোকে আসলে ওইভাবে দেখানোর মতন সময় কিংবা ইচ্ছে কোনোটাই করছিল না। আসলে শীতের সকালে অন ক্যামেরায় কাজ করতেও যেন খুব বেশি প্যারা মনে হয় আমার কাছে। অফ ক্যামেরায় যে কাজগুলো করে চটজলদি কম্বলের মধ্যে ঢুকে যেতে পারবো, সেটাই যখন আবার অন ক্যামেরায় করি, তখন অনেকটা সময় লাগে। এই দেখুন, কাজ করে এগোবো কী করে? এই যে এক বাঁদর, আমি তো এটা বিড়াল পালি না, বাঁদর পালি। সারাটাক্ষণ আমার পিছে পিছে ঘুরবে আর দুষ্টামি করবে। অনেকদিন পর ড্রয়িং রুমের এই সাইডটায় এসেছি, সব কিছু একটু ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি। আসলে এখন এক এক সাইডে এক এক রকম করে কাজ করি। আগে যেমন বড়দিনের বেলায় দিনই মোটামুটি সারা বাড়িঘর পরিষ্কার করে ফেলতে পারতাম, শীতকালে সেটা আর পারছি না। শীতকালে দেখা যাচ্ছে এক এক রুম ধরি,
আর সেই রুমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গোছগাছ করে বের হই। তাতেও অবশ্য চলে যাচ্ছে। ছোট মেয়ের পরীক্ষা শেষ, বাসায় আছে, তার একটু দৌড়াদৌড়ি কম, এই জন্য আমারও একটু দৌড়াদৌড়ি কম। আর অন্যদিকে বড় মেয়ের আগামী মাসে 9 তারিখ থেকে পরীক্ষা শুরু, সে এখন শুধুমাত্র মক দিয়ে যাচ্ছে, কোচিংটা অফ। তো এই দুটো কারণে আমি একটু সময় পাচ্ছি বাসায় থাকবার মতন। তো যে কারণে একটু বাসার কাজকর্মগুলোতেও হাত বুলিয়ে দিতে পারছি, কোনো জায়গায় খালাকে দিয়ে কাজ করাতে পারছি, কোনো জায়গায় নিজে কাজ করছি। তো কাজকর্মগুলো একটু প্ল্যান করে নিয়ে করতে পারলে না অনেক কাজই করে ফেলানো যায়। আমার মতে ছোট দিনের বেলায় আর এত ঠান্ডার মধ্যে সব রুমই যে আমাকে একদম চকচকে করে পরিষ্কার করে ফেলতে হবে সেরকম না। একেক দিন একেক রুম ধরে সেটা গ্রিল, পর্দা সব কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিতে পারলেও খারাপ হয় না। আসলে আমি তো ফাঁকিবাজ, এই জন্য এই ধরনের ফাঁকিবাজি আইডিয়াগুলো আপনাদের কাছে শেয়ার করি। প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি দায়িত্বসম্পন্ন এবং সুনিপুণ গৃহিণী। আমার মতো ফাঁকিবাজির কথা ইন্সপায়ার্ড হওয়ার কোনো দরকার নেই। আজকে যখন এই কাজগুলো করছিলাম ঠিক এই মুহূর্তে একটা ফোন এলো। আমার বড় মেয়েকে নিয়ে আবার একটু ব্রিটিশ কাউন্সিলে যেতে হবে, কিছু রেজিস্ট্রেশন পারপাসে কাজ আছে সেই জন্য। ওই যে কিছু কাজ করতে না করতেই আবার বের হয়ে যেতে হয়, এই হয়েছে আমার আরেক প্যারা। এদিকে ইনি এসে বসে আছে, বললাম আয় তোকেও একটু ধুলোবালি মুছিয়ে একদম ঠিকঠাক করে দেই। বের হয়েই চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম কালকে রাতের কিছু বাসি ভাত একদম শুকনো করকরে হয়ে যাচ্ছে। আজকাল আমি ভাত রুটিগুলোকে এভাবে আমার বারান্দার গ্রিলের পাশে দিয়ে দিই। বাইরে থেকে আসা চড়ুই পাখি, কাক, ওরা এখানে এসে বসে খেয়ে যায়। আর উপরে কিছু কবুতর আছে, ওরাও মাঝে মাঝে আসে। আসলে এগুলো সব সদকায়ে জারিয়া। আমি আমার মতন করে চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন। ঘরে তো অনেক পুরনো কাপড় এদিক সেদিক পড়ে থাকে, হয়তো মনেও পড়ে না। সময় সুযোগ মতন একটু নিজেদের ড্রয়ারগুলো খুঁজে দেখবেন ফেলে রাখা কিছু জিনিসপত্র কাউকে ডোনেট করা যায় কিনা। সবসময় যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে এমন কিছু নেই। আপনার ঘরে যা আছে তা দিয়েও আপনি অন্যকে সাহায্য করতে পারেন। এটা আসলে আজকের সকালের একটা অংশ। আমি গতকাল পর্যন্ত ওইটুকুই রাখতে পেরেছিলাম আমার ভিডিও। তো আজকে সকাল থেকে আবারও বাকি অংশটা শুরু করেছি। আমি আজকে চলে এসেছি ওভেনের উপরে যে অংশটা আছে সেটাকে পরিষ্কার করতে। তখন চোখে পড়লো সুইচ বোর্ডটা এত নোংরা হয়ে গেছে যেটা বলে প্রকাশ করবার মতো না। তো তাড়াতাড়ি কিচেন ক্লিনার দিয়ে এই সুইচ বোর্ডটা সুন্দর করে আগে কিছুক্ষণ স্প্রে করে রেখে এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করছি। আর পরিষ্কার করতে যেহেতু দু একবার লাইটও অন অফ করে দিলাম, সে তো দেখতেই পারলেন। মানে আমি কাজ করতে গেলে যা হয়, কাজের চাইতে অকাজই বেশি হয়। তো তারপরেও অনেকদিন পর এই অংশটা পরিষ্কার করতে পেরে নিজেরও খুব ভালো লেগেছে। কী যে নোংরা হয়েছিল বলে বোঝাতে পারবো না। ওভেন ক্যাবিনেটের চারপাশটা খুব ভালো করে পরিষ্কার করে ওভেনের প্লাগ এবং এই সুইচ বোর্ড সেগুলো পরিষ্কার করে এখন আবারও ক্যাবিনেটের উপরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। এই জারগুলোর মধ্যে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখি, যেমন বিস্কিট, তারপর কখনো কখনো খোরমা, 3-4 রকমের খোরমা, চানাচুর, এই জিনিসগুলো রেখে দিই। আর যেহেতু এখন ছোটো মেয়ের স্কুল নেই, সে ঘুরে ফিরে বাসায় থাকে এবং একটুক্ষণ পর এসে এটা সেটা খায়। তো এগুলো হাতের কাছে থাকলে সে একটু কম ঘ্যান ঘ্যান করে, তার পছন্দনীয় জিনিসগুলো সে জাস্ট তার নিজের মতন করে বের করে নিয়ে খেয়ে ফেলে। তো আমি এটাকে গোছাতে গোছাতে ওকে ডাক দিয়ে বলছিলাম, নাও তুমি এখন থেকে দায়িত্ব নাও, মাঝে মাঝে এই জিনিসগুলো সব সরিয়ে টরিয়ে পরিষ্কার করবে। এই যে আরেক মাতব্বর ঠিকই আমার পাশে। আচ্ছা, ঘর গোছাতে গোছাতেই খালা আমার রান্নার জোগাড় করে দিয়েছে। আমি রান্না একদিকে বসিয়েও দিয়েছি। একদম শর্টকাট রান্না হচ্ছে আজকে খিচুড়ি এবং আগে মুরগির মাংস রান্না করা ছিল, সেই মুরগির মাংস রান্না আছে, সেই সাথে আচার এবং ডিম ভাজি। তো আমি আসলে দুপুরে রান্না সেভাবে কোনো ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যখন আমি এই রান্নাগুলো করছিলাম তখন ফোনে আম্মার সাথে আমি ব্যস্ত ছিলাম। আম্মা এই ঠান্ডার মধ্যে গ্রামের বাড়ি যাবেন বলে প্ল্যান করেছেন। তো আমি নানাভাবে তাকে অনুৎসাহিত করার চেষ্টা করছি যে তুমি এই ঠান্ডায় যেও না আব্বুকে নিয়ে, কিন্তু তিনি বেশ একটা পাত্তা দিতে চাচ্ছেন না। তো ওই গল্প করতে করতে আমার আর ভিডিওটা নেওয়া হয়নি, আমি বেমালুম ভুলে বসে আছি। তো এদিকে পরে যখন এই কাজটা করছিলাম, মানে আমি একটু আমার বাচ্চাদের জন্য
চিকেন ফ্রাই ম্যারিনেট করতে বসলাম, তখন মনে পড়লো যে আমার তো আবারও একটু মোবাইলটা অন করা দরকার। তো তখন এসে আবারও মোবাইল অন করেছি এবং ম্যারিনেশনের কাজ শুরু করেছি। আমি 10 দিন পর পরই এরকম চিকেন ম্যারিনেট করে রেখে দিই। এই চিকেনগুলো ম্যারিনেট করা থাকলে রাতে অনেক সময় ওরা ডিনারের সময় চিকেন ফ্রাই করে নিয়ে খায়। কখনো নুডলসের সাথে চিকেন ফ্রাই খায়, কখনো পাস্তার সাথে খায়, কখনো পিৎজার সাথে খায়, কখনো এমনি ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই খায়। তো এটা আমার জন্য খুবই এনার্জি সেভিং এবং টাইম কনজিউমিং একটা কাজ। আমি মাসে ২-১ বার এভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখি। ওরা ওদের প্রয়োজন মতন বের করে নিয়ে ফ্রাই করে খেয়ে নেয়। তো আজকেও তাই সব কিছু মিলিয়ে চিকেনটাকে ম্যারিনেট করছি। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর একটু সরিষা গুঁড়ো, সেই সাথে আমি এখানে একটু তান্দুরি মশলা অ্যাড করেছি। এই তো এই সব কিছু দিয়ে একটু সুন্দর করে ম্যারিনেট করে একটা বক্সে করে রেখে দিব। একটা ডিম দিয়েছি, আর যখন এটা ভাজা হবে হয় ওরা এটাকে ব্রেড ক্রাম্প এখানে গড়িয়ে নিয়ে ভাজবে, অথবা ওরা ময়দার সাথে মরিচ গুঁড়ো একসাথে দিয়ে সেটা দিয়ে ভাজবে। আমি আস্তে আস্তে এই কাজগুলো আমার মেয়েদের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, ওদেরকে একটু ট্রেন্ড আপ করার চেষ্টা করছি। টুডে টুমোরো যদি পড়তে বিদেশ চলে যায়, অন্তত নিজেদের পছন্দের খাবারগুলো যেন তারা নিজেরা তৈরি করে খেতে পারে, আমি সে ব্যবস্থাটাই করতে চাই। ডাল ভাত খেতে খুব বেশি পছন্দ করে না, মাছ মাংস খেতেও যে খুব পছন্দ করে তা না, কিন্তু এই যে নুডলস, পাস্তা, কেক, তারপর পিৎজা, তারপর এই ধরনের চিকেন ফ্রাই, চিকেন উইংস এগুলো অন্তত যেন তারা ঠিকঠাক মতো নিজেদেরটা নিজেরা তৈরি করে খেতে পারে, আমি অন্তত এই ব্যাপারটায় একটুখানি করে হলেও তাদেরকে তাগিদ দিই, তাদেরকে বলি যে আসো এসে এগুলো তৈরি করা শেখো। তো আজকে যখন এগুলো করছিলাম, আমার ছোটোটা কিন্তু আমার আশপাশেই ছিল, সেও সব মনোযোগ দিয়ে দেখছিল আর গল্প করছিল আমার সাথে। এটা একদম মাগরিবের পরের একটা অংশ, এবং এটা ক্রিসমাসের দিন সন্ধ্যার পরের অংশ। তো সাহেব বলল যে সবাই তো আজকে বাইরে ঘুরছে টুরছে, খাচ্ছে টাচ্ছে, আমরাও কি একটু স্পেশাল কিছু খেতে পারি। মূলত ক্রিসমাসের জন্য নয়, এটা আমি আমার মতন করে আমার ফ্যামিলি মেম্বারদেরকে একটু ট্রিট দিয়েছি। 2টো গাজর ছিল, কুচি করে নিয়েছি, সেটা দিয়ে একটু গাজরের হালুয়া বানাবো। আর বেশ কিছু শীট পড়েছিল ডিপ ফ্রিজে, সেগুলো বের করে নিলাম। আমি মুরগির বুকের মাংসের যে অংশটা সেটাকে দিয়ে কিছু সবজি দিয়ে একটা পুর তৈরি করেছি। তো সেই পুরগুলোকে দিয়ে এখানে বাসাতে বসেই রোল বানাচ্ছি। আসলে এই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে কোথাও খাওয়াটাও খুব বেশি ইচ্ছে করছিল না, আবার একটু বিকেলবেলার মুখরোচক কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করছিল। সেটার জন্যই বাসায় যা আছে সেগুলো দিয়েই চেষ্টা করেছি নিজেরা একটু ভালো সময় স্পেন্ড করবার। আসলে জীবন থেকে অনেক ধরনের শিক্ষা আমি প্রতিনিয়ত শিখছি। এখন আমার কাছে মনে হয় দীর্ঘ সময় ফোনে ব্যস্ত না থেকে তার থেকে কিছুটা সময় নিজের পরিবারকে দেয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার টিনেজার বাচ্চাগুলোর সাথে আমার বন্ডিংটা আরও বেশি স্ট্রং করাটাও অনেক ইম্পর্ট্যান্ট। আমার 2টো মেয়ের সাথে সুন্দর সময় কাটানোটাও অনেক ইম্পর্ট্যান্ট। মেয়েরা না চোখের নিমেষে বড় হয়ে যায়। আজ দেখা যাচ্ছে ক্লাস 9-এ পড়ে, আজ থেকে 5 বছর পরেই হয়তো দেখা যাবে ওদের কাউকে না কাউকে আমি বিয়ে দিয়ে দিয়েছি। তখন আর এই সময়গুলো আমি খুঁজে পাবো না। কাজেই আমার কাছে এখন প্রত্যেকটা সময়ই ইম্পর্ট্যান্ট, এবং আমি চেষ্টা করছি আমার মেয়েদেরকে নিয়ে সেই সুন্দর সময়গুলো কাটাতে। জীবনে কী এত প্রয়োজন বলুন? অর্থ তো আছে, আসবে, যাবে, নিঃশেষ হয়ে যাবে, ওটা কখনোই থাকবে না। কিন্তু এই যে সুন্দর সময়গুলো, এই যে সময়গুলোকে আমি ক্যাপচার করে রাখছি আমার মতন করে, এটাই ভবিষ্যতে গিয়ে আমার জীবনে সুন্দর সুখময় স্মৃতিচারণ হয়ে পাশে থাকবে। আর তাছাড়া এখন যেহেতু আমার একটা চ্যানেল রয়েছে এবং সেখানে আমি আমার স্মৃতিগুলোকে তুলে রাখতে পারছি, এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। আমি কিন্তু বাচ্চাদের জন্য একটু পটেটো ওয়েজেস তৈরি করেছি, সেটা আগে নামিয়ে নিয়েছি। রোলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এই যে সব তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি যে গাজরের হালুয়াটা বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে। আসলে গাজরের হালুয়াটা আমি প্রথমে যেটা করেছি, গাজরটাকে কুচি করে সেটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর ঘিয়ের মধ্যে এলাচি দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এটা পুরোটাই টেনে যাওয়ার পর আমি এটাকে বেড়ে নেব, আর সাথে প্রয়োজন মতো চিনিও অ্যাড করে দিয়েছি। তো এই ছিল আমার আসলে শর্টকাট গাজরের হালুয়ার রেসিপি। আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার, শীতের দিন সে এই খাবারটা খেতে খুব পছন্দ করে। যেহেতু গাজর এমনিতেই একটু মিষ্টি, তো আমি এখানে চিনি খুব বেশি অ্যাড করিনি, 2-3 চামচ চিনি অ্যাড করেছি, দ্যাটস ইট।
তো গাজরের হালুয়াটাও মোটামুটি এখন চিনি থেকে পানি ছেড়ে দিলে সেটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে দেব। আর অন্যদিকে ছোটো মেয়েকে দিয়ে এসেছি, তুমিও আরও কিছু রোল বানাও, সেইগুলো না হয় আমরা পরের দিন খাবো, তুমি এখন এগুলো বসে বসে বানাতে থাকো। বড় মেয়েটা আসলে পড়াশোনার চাপে এদিক সেদিক তাকানোর সুযোগ পাচ্ছে না, ও বেচারির কথাই আলাদা। আমার জীবনে যদি বড় ভুল কোনো কিছু করে থাকি, সেটা একটা হচ্ছে আমি আমার বড় মেয়েটাকে হুট করে বাংলাদেশে এনে পড়াশোনার মধ্যে অ্যাডজাস্ট করতে বলেছি এবং এখান থেকে এ লেভেল শেষ করতে বলেছি, যেটা আমার অনেক বড় ভুল। বেচারি হিমশিম খেয়ে যাচ্ছে এখানকার সিচুয়েশন, এখানকার পড়ালেখার প্যাটার্ন, এখানকার টিচারদের কাজকর্ম, কথাবার্তা সব কিছু দেখে। আসলে সেটা আরেকটা লাইফ লেসন। যাই হোক, সেটা না হয় অন্য কোনো দিন আপনাদের সাথে বলবো। আজ মোটামুটি নাস্তা রেডি, আপনারাও চলে আসেন। আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায় থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নাস্তা রেডি, সবাই চলে আসেন। আমি এক দৌড়ে গিয়ে চায়ের পানিটা বসিয়ে দিয়ে আসি। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।